সঙ্গীম প্রণয় শক্তি। লেখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 24তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। রোববারের সকাল। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলোর আজ ছুটির দিন। বাইরে প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনে বৃষ্টি শেষে আজই বোধ হয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পদচারণার তাড়া আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিন, সেহেতু আজ ভার্সিটি নেই। ওরু আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলু ঢুলু পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে ওরু চলে এসেছে হলরুমে। বাড়িতে ওরু ব্যতীত কেউ নেই। শুধুমাত্র হলরুমের ডিভানে বসে লেজ নাড়ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের উপর বসে থাকতে দেখেই এক ঝটকায় ঘুম ছুটে গেল ওরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে ওরু বলল, কি করেছিস ডোরা? এটা জায়ান হৃতিকের বসার জায়গা। তুই এখানে বসেছিস জানলে তোকে আমাকে দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। ওরুর তীব্র চোখ রাঙানো ধমকে বোধ হয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়তে নাড়তে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমাচু করে চলে যাওয়াতে ওরু সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনি। চিনবো নাই বা কেন বল? ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়ায় তো। ডোরা ওরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের একপাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অরুর চোখ গেল দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটাও অরু জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাট তার খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই অরুর। মন মস্তিষ্কও তাতে একযোগে সায় জানায়। হৃদয়ের কোন দিক থেকে কোনো বাধা নেই। তবুও অরুর ভয় হয়, ভীষণ ভয়। সেই সাথে কৃতিকের উপর একরাশ বিরক্তি আর অভিমান তো আছেই। কি করে পারলো ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণে মনে পড়ে যায় সেদিন রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু, চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব, তোর শরীরে কলঙ্কের আঁচড় রাখতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথায় উপচে পড়েছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে অরুকে দুহাতে আগলে রাখার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলেছিল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে উপচে পড়া ছিল চিন্তার জলোচ্ছ্বাসের মুহূর্তে গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে ঠিক বলছে। বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান হৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো, তাতে কি আসে যায়? হৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজই ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপর মা আর আপাত আছেই। অরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায়। হৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেদিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এ সময় কে কল দিল? অরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশের মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বাসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, অরু, দ্রুত নার্সিংহোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথায় চোখ দুটো বড় বড় করে অরু অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শোধায়, কি বলছিস আপা? সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরু এবার ব্যথাতুর খুশিতে ঢুকরে কেঁদে উঠল। হাসূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সায় জানিয়ে অনু কল কেটে দিল।
ওরও দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগেই, তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে ওরুর। আজ আবারও কতগুলো দিন পর মাকে সে আগের মতো দেখতে পাবে ওরু। না, আর অপেক্ষা করাই যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে অরু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসেই পা দুটো থমকে গেল ওরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা ঘুমট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে। ওর মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সবকিছু। অত বড় কৃতিকুঞ্জে দিনের পর দিন দুবোনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেলের রিপ্লাই না আসার একরাশ আক্ষেপ, গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরিকাঘাতের মতো কথার ছোবল, শেষমেশ জায়ান কৃতিকের জোর জবরদস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনে দুঃখের কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কার্নিশ বেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ওরও। চোখ দুটো তখনও অভিমানী জলে টইটম্বুর ওর। কয়েক মিটার দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালের বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট। হাতের ক্যানোলা এখন খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়ারই কথা, কারণ ও খুব বেশি মায়ের ধারে কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ প্রতীক্ষার কাছে অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ। খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। তাই এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরু আর অপেক্ষা করল না, ছুটে এসে জাপটে ধরল মাকে। তিন মা মেয়ের কান্নার রোল পড়ে গেল পুরো কেবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকে ওই স্নেহ করার মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কি বা হতে পারে? আজমেরি শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব। আর দুঃখ নেই, তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করেছো, এর চেয়ে সুখের আর কি হতে পারে মা? আমরা পেরেছি। আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। তোমার শরীরের একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝেই চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করেন ডক্টর এডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে তিনজনের কান্নাকাটিতে ভাটে পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুই বোন দুদিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমেরি শেখকে ভালোমতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বললেন, কংগ্রেচুলেশনস মিসেস আজমেরি, আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যেই আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে আপনার। অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরে যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরি শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি বেশ যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশে ঘুরে ব্যবসা সামলেছেন, পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিচে থেকে ডক্টরকে শুধালেন, ডক্টর এডওয়ার্ড, 6 মাসই থাকতে হবে? ডক্টর এডওয়ার্ড স্মিথ হেসে জবাব দিলেন, ডিপেন্ডস অন ইউর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন। ডক্টরের কথায় আজমেরি শেখ হাসিযোগ মাথা নাড়ালো। ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে কেবিন থেকে চলে যায়। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুক নিয়ে কেবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। অরু মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল।
প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে দাঁড়িয়ে পড়ে। হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কংগ্রেচুলেশন ম্যাম, আমি প্রত্যয় এহসান, সিএফ অফ জেকে গ্রুপ। আজমেরি শেখ বুকেটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকা পাঠিয়েছিল। আজমেরি শেখের কথায় অরু অনু দুজনেই প্রত্যয়ের মুখপানে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে অরু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্রই ভাবছে, সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিকই ধরেছেন, আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমিই সামলাই। উনি কখনোই জেকে গ্রুপে হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনোরূপ সম্মানী গ্রহণ করেন। আজমের শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েট একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরো 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানে উঠব। জায়ান ঋতিক চৌধুরী আমাদের অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে, আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল। অতঃপর ছোট্ট করে, ওকে ম্যাম, আমি সবকিছুর ব্যবস্থা করছি বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আজমেরি শেখের হুট করে এতগুলো সিদ্ধান্তে অনুর কোনরূপ ভাবান্তর না হলেও অরুর কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবুও কিসের অসম্পূর্ণতায় হৃদয়ে এক চিনচিন ব্যথা জানা নেই অরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতে বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছন্নে যাওয়া বড়লোকের বাউন্ডুলে ছেলেমেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিং এর মতো থ্রিলিং গেম উপভোগ করে সন্ধ্যা হতে না হতে শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ ফেরি লাইটের আলোয় ঝিকমিক করে ওঠে চারিপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাঁচের বোতলে সজ্জিত ব্র্যান্ডেড বার কাউন্টার, আর অন্য সাইডে ডিজে গানের ধূপ ধূপ কম্পিত আওয়াজে তালে তালে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান আর নাচের শেষে ভোররাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চেয়ে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধ হয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো। কখন আসে কখন যায় কেউ জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছে মতো চলে যায়, কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরে ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর সাথে অর্ণবও রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে এরকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টেনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকের মিউজিক আর হই হুল্লোড়ে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলল, এখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে তো তোর বউকে নিয়ে আসতি, আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। কৃতিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো পাশেরটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কির অর্ডার দিয়ে কৃতিক ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথায় অর্ণব ভ্রু কুঁচকে বলল, কি, তুই আবারও ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তির্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো, রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবেরই একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল, তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। কি দেখাবি, কাকে দেখাবি? অর্ণবের কথার পাশে কৃতিক কিছু বলতে যাবে, তার আগেই সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগে রাস্তায় ফেলে ইচ্ছে মতো মেরেছিল কৃতিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটির ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্রই এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বারস্টুল টেনে বসতে বসতে ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসি রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে জেকে ব্রো, আপনি তো কখনো নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃতিক নিজেও ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো, তাই থেকে গেলাম। ভালো করিনি? ও দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনই প্রথমে পান করা শুরু করে। 1 পেগ, 2 পেগ, 3 পেগ।
অতঃপর অগণিত বেগ। কৃতিক আর অর্ণবও কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। দু চোখ ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃতিককে 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেটস ডু এ রাইট জ্যাকসন, আই এম শিওর এবার তুমি চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরো হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল, তখনই কৃতিক ওকে অপারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই, ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকে চড়ে বসে আছে। এই মুহূর্তে নিজের শরীরে একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর উপরে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতেও পারে না। যে কে আজও সেটা দেখিয়েই ছাড়বে। কৃতিক বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্টের কলারে একটা ঝাঁটা দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলে, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেলে কৃতিকও নিজের হেলমেট নিয়ে ওর পেছনে পেছনে হাঁটা দিলে অর্ণবকে টেনে বলে, তুই কি পাগল? ও তো পুরাই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, সেটাই চাইছি, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই তুই নিজেও তো ড্রাঙ্ক। নিজের উপর কন্ট্রোল আছে আমার অর্ণব, তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজনে বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিতও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূতকুণ্ডলী পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। আজও দেখিয়ে ছাড়বে জ্যাকসন কি জিনিস। ওদিকে কৃতিক প্রথমেই খুব ধীর গতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এই দেখে অর্ণব ভয়ার্ত নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতো পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোস। যেহেতু কৃতিক নিজেও ড্রাঙ্ক ছিল, তাই ও নিজেই কিছুদূর যেতেই উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানে বসে শব্দ করে হাসতে থাকে ও। কৃতিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আর ইউ ওকে? এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত হবে। কৃতিক বাইকটাকে শরীরের উপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে উঠতে বলল, ওই বাস্টারটা আমার ওরুকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার উপর জিদ ফলাতে গিয়ে ও ওরুকে ছুরি নিয়ে তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত, সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরেও আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কখনোই না। তাছাড়া আমি আর কি বা করলাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালোই ভালো বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশায় ওকে খোয়ালো। শেষ কথাটা বলতে বলতে একটা তির্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃতিকের ডার্ক ব্রাউন ঠোঁট জোড়া। অরুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছেই থাকবে। অরুও ফিরতে চায়নি, অনু জোর করে পাঠিয়ে দিয়েছে ওকে। বলেছে একটা রাতই তো, তারপর থেকে তো সবাই একসাথেই থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। অরুর মনটা বেশ ফুরফুরে। হাতের ফার্স্টটাকে আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে মাত্রই পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করেছে ও। তবে হলরুমের কাউচে কৃতিককে বসে থাকতে দেখেই হাঁটার গতি থমকে যায় ওর। এই তো সে মানুষটা সারাদিন এত আনন্দের মাঝেও, যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের উপর কাজ ছড়িয়ে দিয়ে দুপার টেবিলের উপর রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম, নিষ্প্রভ কামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃতিকের মুখের দিক থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে কৃতিক, যার দরুন ফর্সা লোমশ পা দুটো এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারোর হৃদয় কেঁপে উঠবে। অথচ কৃতিক কতটা ভাবেলাসহীন হয়ে রক্ত নিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। অরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে বলল, তোর জন্যই ওয়েট করেছি, ট্রিট করে দে। কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শুধালো, নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃতিক দু হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, ঠিকই ধরেছিস। ফার্স্ট এড বক্স কোথায়? কৃতিক আঙ্গুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের ফার্স্টটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এই যাবৎ কৃতিকের রুমে দু একবার এসেছে অরু। সেদিন কৃতিকের রুমে কখন সে ঘুমিয়ে পড়েছিল টের পায়নিও। তবে তখন তো ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না।
ওই জন্যই তো এখন ফার্স্ট এড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে ওরও। রুমের কোথাও খুঁজে না পেয়ে একটানে কৃতিকের জামা কাপড়ের কাভার্ড খুলে ফেললো। কাভার্ডের ডয়ারে ফার্স্ট এড বক্স রাখা ছিল। অরু সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট্ট বক্স দেখতে পায়, সুন্দর কারুকাজ করা কাঠের বক্স। কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বক্সটা খুলল অরু। অরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হিরে জহরত থাকবে নিশ্চিত। কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক ছিটকে বলল, ইউ, এটা আবার কি? পরক্ষণে ওই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে অরু বলল, আরে, এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করেন নাকি? অরু! নিচ থেকে ভেসে আসা কৃতিকের ঝাঁঝালো চিৎকারে লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরে এই বাড়িতে আছিস, এখন একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে? কৃতিকের কথায় ওর মনে পড়ে যায় ও আর এই বাড়িতে নেই। কথাটা ভাবতেই ঈশান কোণে মেঘ জমার মতোই মনের কোণে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট ছোট হাত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কাল চলেই যাচ্ছি। কৃতিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? পুরো এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন। আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। ওর কথাটা বলতে দেরি হলো। শক্ত হাতে ওর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়া হওয়া তীব্র রাগে বেশ শক্ত করে ওর গাল দুটো চেপে ধরেছে কৃতিক। এতক্ষণের শান্ত মসৃণ রূপটা মুহূর্তে ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তিতে। অরুর মনে হচ্ছে ওর গালের হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে। অসহিষ্ণু ব্যথায় চোখ দুটো টলমলে হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃতিককে বলল, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টো ওকে কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা টি টেবিলটা সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝনঝন আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ল অন্য পাশে। বোধহয় কাঁচগুলো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। কৃতিক সেদিকে দৃষ্টিপাত না করে অরুর এতক্ষণ ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিঁচড়ে তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হয়? অরু চেঁচিয়ে উঠল, আরে, কি করছেন? আবারও রক্ত বের হবে তো। কৃতিক অরুর কথায় কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতেই অরু ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকেই নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কখন, কোথায়? যে মানুষটা আমাকে দুই চোখে সহ্য করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়ল? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতেই অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সেই তীক্ষ্ণ চিনচিন ব্যথা। এটা কি তাহলে জায়ান্ত্রিকের জন্যই হচ্ছে? এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের? কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।